নমস্কার, দেখছেন সিটিভেন এডুকেশন অনলাইন নিয়ে আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে, বিশেষ করে তোমাদের সঙ্গে। তোমরা জানো এই অনুষ্ঠান মানেই টিভির সামনে বই খাতা পেন নিয়ে বসে পড়া। আর আমরা আজকে যে বিষয় নিয়ে পড়াশোনা করব তা হলো ভূগোল। এবং ভূগোল মানে একটা খুব জনপ্রিয় বিষয় এবং অবশ্যই আমারও পড়তে খুব ভালো লাগতো। ভূগোল নিয়ে পড়বো, দ্বাদশ শ্রেণীর ভূগোল নিয়ে আমরা পড়বো। এবং আমরা জানি ভূমিরূপ নিয়ে আমাদের পড়াশোনা চলছিল, সেই ভূমিরূপ নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। যিনি আমাদের পড়াবেন, অর্থাৎ তোমাদের এবং আমাকে যিনি পড়াবেন, পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন সুচন্দা পাল, বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশন থেকে। ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাই। এবং টিভির ওপারে যারা বসে রয়েছে তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলে রাখবো, যে তোমরা যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে ঠিক সেই জায়গাতেই সরাসরি ফোন করতে পারো এই অনুষ্ঠানে, এবং তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর দেবেন ম্যাম এখান থেকে বসে। এবং তোমাদের যদি মনে হয় এই বিষয়টা আমি বুঝতে পারছি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাকে আরও একবার পড়তে হবে, আরও একবার শুনতে হবে, সেক্ষেত্রে বলে রাখা ভালো যে আমাদের যাবতীয় সামাজিক মাধ্যম ফেসবুক, ইউটিউব, সেখানে কিন্তু তোমরা সরাসরি দেখতে পারো, পরবর্তী ক্ষেত্রেও দেখতে পারো। আজকে আমরা অবশ্যই পড়াশোনা করব, কিন্তু তার আগে ম্যামকে বলবো, আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমি বলতে চাই এটা যে পরশুদিনের আগের দিনকেই আমাদের শিক্ষামন্ত্রী অ্যানাউন্স করেছেন যে আগামী 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অধ্যায় অনেকটাই কমিয়ে দিয়েছে, 30 থেকে 35% অধ্যায় কমিয়ে দিয়েছেন। পড়ানোটা অনেকটাই কমে গেছে এই করোনা আবহে। তা সেখানে অনেক চ্যাপ্টার কমে যাওয়ার ফলে স্টুডেন্টদের অনেকটাই সহায়তা হয়েছে, ভালোই হয়েছে 2021 সালে। কেননা সেই অর্থে তো বিদ্যালয়গুলিতে আমরা ক্লাস করতে পারিনি, সেই জন্য এইটা কমানোতে ভালোই হয়েছে। তা আজকে আমাদের পাঠ্য শুরু হবে কাস্ট ভূমিরূপ। হ্যাঁ, কাস্ট ভূমিরূপ, চুনাপাথরযুক্ত অঞ্চলের যে ভূমিরূপের বিভিন্ন ধরনের কাজ হয় আবহবিকারের দ্বারা। বিভিন্ন রকমের আবহবিকার প্রতি মুহূর্তে প্রতিটা ভূমিরূপকে ক্ষয় করে চলেছে। তা আজকে আমরা পড়াচ্ছি হলো কাস্ট ভূমিরূপ, ভীষণ গুরুত্বপূর্ণ 2021 সালে। 2019 সালে এটা থেকে ডোলাইন এবং পাতন প্রস্তর থেকে প্রশ্ন এসেছিল। তাই এইবারে এই চ্যাপ্টার থেকে 2020 সালে যেহেতু ভূগোল পরীক্ষাটা হয়নি, তাই 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই অধ্যায়ের উপর থেকে ভালোই প্রশ্ন আসবে। এইবারে যেটা শুরু করি হলো প্রথমেই আমি একটা ইউরোপের ম্যাপ দিয়ে শুরু করতে পারি। ইউরোপের ম্যাপের একটা দেখাচ্ছি। ইউরোপ আমাদের হচ্ছে 6ষ্ঠতম মহাদেশ, যে মহাদেশে পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে কোনো মরুভূমি নেই। এই মহাদেশেই প্রধানত এইখানে আমি যেখানে পেনটা দিয়ে দেখাচ্ছি, এটা পূর্বতন যুগোস্লাভিয়া ছিল। এখন এখানে বিভিন্ন দেশে বিভক্ত হয়ে গেছে। এখন যে দেশটার উপর আমি পেনটা দিচ্ছি, বসনিয়া হার্জেগোভিনা, এই দেশটাতেই প্রধানত, আর এইটা হচ্ছে আড্রিয়াটিক সাগর। আর এখানে রয়েছে আলপসের একটা শ্রেণী যার নাম দিনারিক আল্পস। জুম করে দিই? হ্যাঁ, একটু জুম করে দিলে ভালো হবে, ম্যাপটা একটু ছোটই রয়েছে এই জায়গাটা পুরো পেনে। তাহলে এইখানটায় আমাদের রয়েছে আড্রিয়াটিক উপসাগর এবং আড্রিয়াটিক উপসাগর। তাহলে এই আড্রিয়াটিক উপসাগর আর পাশেই রয়েছে আল্পসের একটা পর্বতশ্রেণী দিনারিক আল্পস। তাহলে এই জায়গায় পৃথিবী বিখ্যাত ক্রাস্ট মালভূমি আছে। সেই মালভূমি প্রধানত চুনাপাথর দিয়ে গঠিত। তাহলে এই চুনাপাথর দিয়ে গঠিত থাকার জন্য এই অঞ্চলে একটি আদর্শ চুনাপাথরযুক্ত ভূমিরূপ গড়ে উঠেছে। এই ক্রাস্ট মালভূমিতে এই আদর্শ চুনাপাথরের গড়ে ওঠার সূত্র দিয়েই পৃথিবীতে যে অঞ্চলে চুনাপাথরযুক্ত অঞ্চলে এই ধরনের ভূমিরূপ দেখা যায়, এই নাম অনুসারে সেই অঞ্চলগুলিকে কাস্ট ভূমিরূপ বা কাস্ট অঞ্চল বলে। আমি ম্যাপটা আগেই দেখিয়ে নিলাম, পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, পরবর্তী আলোচনাতে আমি বলছি। কিন্তু এই আড্রিয়াটিক সাগরের এইখানে বসনিয়া হার্জেগোভিনা যে দেশটা আছে, যেটা পূর্বতন যুগোস্লাভিয়া অন্তর্ভুক্ত ছিল, সেইখানে প্রধানত চুনাপাথরযুক্তের আদর্শ ভূমিরূপ গড়ে উঠেছে। আর এই নাম অনুসারে সারা পৃথিবীতে যেখানে যেখানে আমাদের চুনাপাথরযুক্ত অঞ্চলের ভূমিরূপ দেখতে পাওয়া যায়, এই নাম অনুসারে সেটাকে কাস্ট অঞ্চল বা কাস্ট ভূমিরূপ বলে থাকে।
এবার আমি পড়াতে আসি। ম্যাপটা দেখানো হয়ে গেল। এবার আমি বলতে চাইছি যে কাস্ট, KARST, ম্যাপটা ডিলিট করে দিই। কাস্ট এই কথাটা প্রধানত হলো একটি জার্মান কথা, এবং এই জার্মান কথাটা প্রধানত ইন্দো ইউরোপিয়ান একটা শব্দ আছে কার, যার মানে হচ্ছে শিলা। এইখান থেকে কিন্তু কাস্ট টোপোগ্রাফি কথাটা এসছে বা কাস্ট এসছে। তাহলে কাস্ট হলো একটা আমাদের জার্মান আপনি শব্দ। পেজ নেবেন? হ্যাঁ, পেজটা নেব। কাস্ট। কাস্ট ভূমিরূপ বলতে কি? তাহলে এইবারে কাস্ট, KARST, কাস্ট টোপোগ্রাফি। কাস্ট এই কথাটা হচ্ছে একটা জার্মান শব্দ। এই জার্মান শব্দটা এসছে ইন্দো ইউরোপিয়ান একটা ওয়ার্ড আছে কার, যেটার মানে হচ্ছে শিলা, এইটা থেকে এসেছে। এইবারে বলা হচ্ছে যে কাস্ট হলো সেই সমস্ত ভূখণ্ড, যে ভূখণ্ডগুলির ওপরে বিভিন্ন ধরনের জলের দ্রবণীয় কাজ হয়ে গিয়ে তাদের শিলার, ভূপৃষ্ঠীয় শিলা বা উপপৃষ্ঠীয় যে শিলাখণ্ড আছে, তাদের রাসায়নিক এবং ভৌত ধর্ম পরিবর্তন করে যে ধরনের নতুন এক ভূমিরূপের সৃষ্টি করে, সাথে একটা নতুন জলনির্গম প্রণালীর সৃষ্টি করে, সেটাই হচ্ছে আমাদের কাস্ট। তাহলে জলনির্গম প্রণালী প্লাস ভূমিরূপ এই দুটো মিলিয়েই কিন্তু আমাদের কাস্ট টোপোগ্রাফি হচ্ছে। JN জেনিংস 1971 সালে উনি একটা সংজ্ঞা দিয়েছিলেন এই কাস্টে টোপোগ্রাফির উপরে। উনি বলছেন কাস্ট হলো একটা বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ এবং জলনির্গম প্রণালী, এবং এই বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপটা প্রধানত শিলার উচ্চ দাব্যতা কারণে প্রাকৃতিক জলপ্রবাহ দ্বারা সৃষ্ট। এটা জেনিংস 1971 সালে বলেছিলেন। এবং পরবর্তীকালে আরও অনেক ভূতাত্ত্বিকরা বা ভূবিজ্ঞানীরা কাস্ট টোপোগ্রাফির ওপরে বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছেন, কিন্তু জেনিংসের সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ। এবারে আমি চলে আসি কাস্ট টোপোগ্রাফি গড়ে ওঠার শর্তগুলি কি। পাতা 1 নম্বর শর্ত হলো ভূপৃষ্ঠের নিচেই দ্রাব্য শিলাস্তর অবস্থিত হতে হবে। প্রধানত চুনাপাথর বা ডলোমাইট থাকবে, চুনাপাথর বা ডলোমাইট 1 নম্বর। এবং এই চুনাপাথর বা ডলোমাইট কি হবে? বিশুদ্ধ হতে হবে। কি হবে? বিশুদ্ধ হবে, অর্থাৎ তার সাথে অন্য কোনো শিলা বা খনিজ পদার্থ মেশানো থাকবে না, বিশুদ্ধ হবে। এবং এর ঘনত্ব পুরুত্ব সেটা প্রচণ্ড বেশি হতে হবে, কেননা ওই জলের দ্বারা দ্রবীভূত হয়ে চুনাপাথর অন্যত্র স্থানান্তরিত হয়ে যাবে। তাহলে যদি তার ঘনত্ব বা পুরুত্ব বেশি না থাকে, তাহলে সেখানে পরিপূর্ণ মাত্রায় আমাদের কাস্ট টোপোগ্রাফি বা চুনাপাথরযুক্ত ভূমিরূপ গড়ে উঠবে না। যেমন এইমাত্র আমি বললাম ইউরোপের ক্রাস মালভূমিতে যে চুনাপাথরের স্তর আছে, সেই চুনাপাথরের ঘনত্ব প্রধানত প্রায় 4000 মিটার। তাহলে বেশ পুরুত্ব না থাকলে সেই অঞ্চলে চুনাপাথরযুক্ত অঞ্চল গড়ে উঠবে না বা ভূমিরূপগুলি গড়ে উঠবে না। এবার তৃতীয়তে দেখা যাচ্ছে প্রধানত বৃষ্টিপাত প্রধানত মাঝারি থেকে বেশ ভালো বৃষ্টিপাত হতে হবে। এবং 4 নম্বর হলো এর উচ্চতাটা বেশ উঁচু হতে হবে। যেমন আমি এইমাত্র এইমাত্র আড্রিয়াটিক উপসাগরের তীরে দিনারিক আলসের কথা বলেছি, যার উচ্চতা বেশ বেশি। উচ্চতাটা সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ উঁচু হতে হবে। এইবারে 5 নম্বর হলো এই যে দ্রাব্য শিলাস্তর বললাম, তার মাঝখানে কিন্তু ফাটল বা দারণ থাকতে হবে। ফাটলকে ভূগোলের ভাষায় আমরা দারণ বলি। ফাটল বা দারণ থাকতে হবে।
তাহলে এই ফাটল বা দারণের মধ্যে দিয়ে দ্রবীভূত জল, অ্যাসিডযুক্ত জল ঢুকে গিয়ে চুনাপাথরকে দ্রবীভূত করতে সাহায্য করবে। এবং 6 নম্বরে বলছি যে এই অঞ্চলটা বিরাট বড় হতে হবে। বিশাল বড় হতে হলে তাহলে কি হবে, এই অঞ্চলে সব রকমের ভূমিরূপ, চুনাপাথরের যে ভূমিরূপগুলি সৃষ্টি হবে সবকটাই প্রায় দেখা যাবে। তাহলে এই শর্তগুলি থাকলে আমাদের চুনাপাথরযুক্ত অঞ্চলে জলনির্গম প্রণালী এবং ভূমিরূপের যে বৈশিষ্ট্যগুলি সুস্পষ্ট রূপে আমরা দেখতে পারবো। কিন্তু এখানে একটা কথা আমার প্রশ্নতেও আছে যে প্রধানত উষ্ণ মরু অঞ্চলে কেন চুনাপাথরের ভূমিরূপ দেখতে পাওয়া যায় না? 1 নম্বর কারণ হলো ওখানে নদ নদী নেই এবং ভৌম জলস্তর একেবারেই নেই মরু অঞ্চলে। আর কি হচ্ছে, বৃষ্টিপাত 30 সেন্টিমিটারেরও কম। তাহলে এই 3টে কারণেই দেখা যাচ্ছে জলের অভাব। জল না হলে কিন্তু চুনাপাথরযুক্ত এলাকা, জল না থাকলে ভূমিরূপ গড়ে ওঠে না। আর আরেকটা হলো উষ্ণ মরু অঞ্চলে উষ্ণতাটা এতটাই বেশি থাকে, যেটুকুনি জল থাকে সেই জলটা কি হয়ে যায়, বাষ্পীভূত হয়ে যায়, জলটা বাষ্পীভূত হয়ে যায়। তাহলে এই 4টে কারণের জন্য উষ্ণ মরু অঞ্চলে প্রধানত আমাদের কার্স্ট টোপোগ্রাফি বা চুনাপাথর ভূমিরূপ গড়ে ওঠে না। তাহলে এইবার একটা কথা বলি, এই যে কিছুক্ষণ আগে প্রথমেই আমি পুরো শুরু করেছিলাম যে বিভিন্ন আবহবিকার আমাদের ভূমিরূপের পরিবর্তন ঘটাতে সাহায্য করে। তাহলে আবহবিকারগুলি কি আছে? আমাদের অক্সিডেশন, কার্বনেশন, হাইড্রেশন, হাইড্রোলিসিস। এর মধ্যে যে আবহবিকারটি আমাদের চুনাপাথরযুক্ত অঞ্চলে কাজ করে সেটি হলো আমাদের কার্বনেশন বা অঙ্গার যোজন। অর্থাৎ এইখানে রাসায়নিক আবহবিকার কাজ করে। চুনাপাথরযুক্ত অঞ্চলে কিন্তু যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য থাকলে চলবে না। প্রধানত রাসায়নিক আবহবিকারের প্রাধান্য এই অঞ্চলে থাকে। তাহলে চুনাপাথরযুক্ত অঞ্চলে প্রধানত যদি শুধু জল বা বৃষ্টিপাতের জল পড়ে তাহলে কিন্তু চুনাপাথর দ্রবীভূত হবে না। এক্ষেত্রে কিন্তু চুনাপাথর এবং ডলোমাইট অপ্রবেশ্য শিলাস্তর হিসাবে কাজ করবে। কিন্তু আমাদের দেখা যাচ্ছে যখনই এই জলের সাথে আমাদের কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড মিশ্রিত হচ্ছে, সেই কার্বন ডাই অক্সাইড মিশ্রিত কার্বনিক অ্যাসিডযুক্ত জল যখন চুনাপাথরের ওপরে পড়ছে তখনই কি দেখা যাচ্ছে, চুনাপাথর সহজেই দ্রবীভূত হচ্ছে। তাহলে আমি এখানে বলতে পারি চুনাপাথর হলো CaCO3 প্লাস কার্বনেট অ্যাসিড হলো আমাদের চুনাপাথর। কার্বনিক অ্যাসিড আর বাইকার্বনেটের পরিণত হবে। CaCO3 চুনাপাথর, তার সাথে আমি জল যোগ করলাম, প্লাস তার সাথে আমি কার্বন ডাই অক্সাইড যোগ করলাম। তাহলে কি হলো, CaHCO3 অর্থাৎ ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হলো। তাহলে চুনাপাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, সেখান থেকে আমার পরিণত হলো, তার সাথে যুক্ত হলো জল আর কার্বন ডাই অক্সাইড, হয়ে গিয়ে হলো ক্যালসিয়াম বাইকার্বনেট হয়ে গেল। এই ক্যালসিয়াম বাইকার্বনেট যখন চুনাপাথরের ওপরে পতিত হচ্ছে অঞ্চলে, তখন সেই চুনাপাথর সহজেই দ্রাব্য হয়ে যাচ্ছে এবং দ্রবীভূত হয়ে সে অন্যত্র স্থানান্তরিত হয়ে যাচ্ছে, দ্রবীভূত অর্থাৎ চুনাপাথর মেশানো গোলা জল অন্যত্র চলে যাচ্ছে, যার ফলে চুনাপাথরযুক্ত অঞ্চলে চুনাপাথরের ক্ষয় হচ্ছে, চুনাপাথর ক্ষয় হয়ে অন্যত্র চলে যাচ্ছে। তাহলে অন্যত্র চলে যাওয়ার পরে দেখা যাচ্ছে যদি সেই অঞ্চলে দ্রাব্য শিলা অর্থাৎ হলো চুনাপাথর যদি পরিমাণে বেশি হয়ে যায় কার তুলনায়, জলের তুলনায়, তখন কি হচ্ছে, সেই চুনাপাথরযুক্ত অঞ্চলে জল বাষ্পীভূত হয়ে যায়। যদি উষ্ণতা বেড়ে যায়, তাহলে উষ্ণতা বেড়ে গেলে দেখা যাচ্ছে জল বাষ্পীভূত হয়ে রইল, পড়ে রইল কি, চুনাপাথর সঞ্চয় হলো। তাহলে এইখানে আমি দুটো কথা বললাম, একটা দ্রবীভূত চুনাপাথর অন্যত্র চলে যাচ্ছে, ক্ষয় হচ্ছে,
আরেকটা বললাম দ্রাব্য শিলা যদি বেশি হয়ে যায় জলের তুলনায়, তখন সেখানে চুনাপাথর সঞ্চয় হয়। তাহলে ক্ষয় আর সঞ্চয়ের ফলে চুনাপাথরযুক্ত অঞ্চলে একটি বিশেষ ধরনের ভূমিরূপ গড়ে ওঠে। এবং এই যে 4000 মিটার, আমি একটু বসনিয়া হার্জেগোভিনাতেই যে বললাম যে 4000 মিটার ঘনত্ব পুরো চুনাপাথর থাকবে, অবশ্যই তার নিচে একটা অপ্রবেশ্য শিলাস্তর থাকলে খুবই ভালোভাবে চুনাপাথরযুক্ত অঞ্চলে এই ভূমিরূপগুলি গড়ে উঠবে। এবার আমি ভূমিরূপের কথায় আসি। ভূমিরূপের মধ্যে ভূবিজ্ঞানী সিভিজিক সোন্দার্স এই প্রক্রিয়ার মধ্যে 4টে ভাগ করেছেন। যেমন আমাদের ক্ষয়চক্রতে আছে, ক্ষয়চক্র যদিও এবছর 2021 সালের উচ্চ মাধ্যমিকে থাকবে না ওই অধ্যায়টা, তা সিভিজিক সোন্দার্স, আমি তাও নামটা এখানে একটু লিখে দিই, সিভিজিক সোন্দার্স হলো ভূতাত্ত্বিক। উনি 4টে ভাগে ভাগ করেছেন। একটা হলো যৌবন অবস্থা, 2 নম্বর হলো প্রারম্ভিক পরিণত অবস্থা, আরেকটা হলো অন্তিম পরিণত অবস্থা, আর 4 নম্বর বার্ধক্য অবস্থা। এইভাবে ভাগ করেছে। তা আমি এই ভূমিরূপগুলি যেগুলি সৃষ্টি হচ্ছে জলপ্রবাহের দ্রবণের জন্য, সেই ভূমিরূপগুলিকে কতগুলি ভাগে আমি ভাগ করলাম। প্রথমে ভূপৃষ্ঠের ওপরের যে ভূমিরূপটা আমরা দেখতে পারবো, সেই ভূমিরূপটা প্রথমে হলো ক হিসাবে আমি দিচ্ছি পৃষ্ঠীয় ভূমিরূপ। অর্থাৎ পৃষ্ঠীয় ভূমিরূপ মানে হচ্ছে আমি যে ভূমিরূপগুলিকে দেখতে পাচ্ছি। তাহলে প্রথমেই আসি 1 নম্বরে টেরা রোসা। এই টেরা রোসা কথাটা কিন্তু তুমি ক্লাস 8-এ শুনেছ। ব্রাজিলে যে কফি চাষ হয়, প্রধানত আর্দ্র উষ্ণ ক্রান্তীয় অঞ্চলে বৃষ্টিপাতের ফলে প্রধানত দ্রবীভূত জল, কার্বনিক বাইকার্বনেট দ্রবীভূত জল পতিত হওয়ার পরে ভূপৃষ্ঠে চুনাপাথর দ্রবীভূত হয়ে অন্যত্র স্থানান্তরিত হয়ে যাচ্ছে। পড়ে থাকে কে? অদাব্য লোহা। এই অদাব্য লোহা পড়ে থাকার ফলে ওই ভূপৃষ্ঠের রং লালচে বর্ণের ধারণ করে এবং ভূপৃষ্ঠকে যথেষ্ট অনুর্বর করে দেয়। এবং দেখা যাচ্ছে এই টেরা রোসা ভূপৃষ্ঠের ওপরে প্রায় কয়েক মিটার থেকে কয়েকশো মিটার পর্যন্ত বিস্তার হয়, প্রধানত ব্রাজিলে দেখতে পাওয়া যায়। এবং এইখানে ভূপৃষ্ঠের ঢাল অল্প থেকে মাঝারি থাকতে হবে। এর পরের যে ভূমিরূপ সেটা হলো দ্রবণ খাত। এই দ্রবণ খাত যেটা রয়েছে, যেখানে ভূমিরূপ বেশ খাড়া, সেই অঞ্চলে যখন বৃষ্টিপাত হচ্ছে সেই দ্রবীভূত জল প্রধানত খাড়া ঢালের মধ্যে দিয়ে পড়ে বিভিন্ন ছোট ছোট চুলের আকারের খাতের সৃষ্টি করে বা ফাটল বা দারনের সৃষ্টি করে। সেইগুলিকে প্রধানত দ্রবণ খাত বলে। কিন্তু ধীরে ধীরে সেই দ্রবণ খাতের গভীরতা বাড়তে থাকে এবং ফাটলও বড় হতে থাকে। যখনই বড় হতে থাকে তখন সেগুলিকে ফ্রান্সে বলে ল্যাপিস আর জার্মানিতে বলে কারেন বলে থাকে। এই দ্রবণ খাত যখন আরো বড় এবং গভীর হয়ে যায়, বেশ গভীর এবং চওড়া হয়ে গেল, তখন তাদেরকে বলা হয় গ্রাইক্স বলা হয়ে থাকে। এবং গ্রাইক্স হলো, দেখো তোমাদের একটা উদাহরণ দিই, যখন আমাদের একটা ভূখণ্ড ধরো কেকের মতো, কেকে কি করি, আমি ছুরি দিয়ে বিভিন্নভাবে কেটে মাঝখানে টুকরোগুলি বার করে নিই। তাহলে গ্রাইক্স ওই যে কাটা, অর্থাৎ এই যে ভূমিরূপটা, এই ভূমিরূপে মাঝখানে যে দ্রবণ খাতগুলি
ল্যাপিস এবং কারেনের থেকেও গভীর এবং দীর্ঘায়িত সেই কাঁটাগুলি বা ফাটলগুলি এবং পরস্পরের সাথে সমকোণে অবস্থান করে তাদেরকে বলা হয় গ্রাইক্স। অর্থাৎ এইখানে একটা কাঁটা রয়েছে, ফাটল রয়েছে, দারণ, এখানে একটা ফাটল বা দারণ রয়েছে, তাহলে এই ফাটল বা দারণগুলিকে বলা হচ্ছে গ্রাইক্স। এগুলি কিন্তু ল্যাপিস বা কারেনের মতো সরু সরু নয়, বেশ চওড়া, গভীর এবং দীর্ঘায়িত। আর এর মাঝখানে যে ভূমিরূপগুলি রয়েছে এগুলিকে বলা হয় ক্লিন্স বলা হয়ে থাকে। তাহলে গ্রাইক্স আর ক্লিন্স মিলে আমাদের চুনাপাথর পেভমেন্টের সৃষ্টি করে। পেভমেন্ট দুটো মিলে চুনাপাথর পেভমেন্টের সৃষ্টি করে ভূমিরূপে। গ্রাইক্স এবং ক্লিন্স মিলে এইটাকে একসাথে বলা হয় চুনাপাথর পেভমেন্ট। তাহলে এর পরের যে ভূমিরূপটা সেটা আমি আসি পৃষ্ঠীয় ভূমিরূপ, কিন্তু হলো অবনত ভূমিরূপ। পৃষ্ঠীয় ভূমিরূপ কিন্তু অবনত ভূমিরূপ। অবনত ভূমিরূপ। এই অবনত ভূমিরূপের প্রথমেই আসি আমি সোয়ালো হোল অবলিক সিঙ্কহোল যে ভূমিরূপটা সৃষ্টি হচ্ছে, আর হলো আমাদের পুনর। সোয়ালো হোল হলো যখন বৃষ্টিপাত এসে চুনাপাথরযুক্ত অঞ্চলে পড়ছে তখন সেখানে অসংখ্য ছোট ছোট গর্তের সৃষ্টি হয়। যেমন তোমাদের একটা উদাহরণ দিই, তোমরা যে অঞ্চলে বাস করো বা আমরাও যেখানে থাকি, দেখবে বাড়িঘর যখন তৈরি হয় উঁচু করে বালি ফেলে রেখে দেয়, এবং বালি ফেলে রাখলে যদি তার মধ্যে বৃষ্টিপাত হয় খেয়াল করে দেখবে বালির মধ্যে ছোট ছোট গর্তের, বৃষ্টির জলের ধারা এসে ছোট ছোট গর্তের সৃষ্টি করেছে। তাহলে চুনাপাথর অঞ্চলে যখন বৃষ্টিপাত হয় তখন সেই অঞ্চলে প্রথম যে ভূমিরূপটার সৃষ্টি হয় ছোট ছোট গর্তের সৃষ্টি হয়, তাদেরকে বলা হয় সোয়ালো হোলের পরে সিঙ্কহোল হলো যদি ফাদল আকৃতির হয়। বাড়িতে সবার ফানেল আছে, তেল ঢালার বা জল ঢালার ফানেল তোমরা দেখেছো, ঠিক ওরকম ধরনের যদি হয় তাহলে সোয়ালো হোলটা ছোট ছোট এরকম গোল 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 হচ্ছে ভূমিরূপে। আর যদি ফাদল আকৃতির হয় প্রধানত, তখন তাদেরকে বলা হয় সোয়ালো হোল, তখন তাদেরকে বলা হয় সিঙ্কহোল। সোয়ালো হোল হচ্ছে শুধু গর্ত, আর যদি ফাদল আকৃতির বা ফানেল আকৃতির হয় তখন তাকে বলা হয় সিঙ্কহোল। এবং এই যে পথ দিয়ে সিঙ্কহোল দিয়ে জলটা এসে ঢুকে নিচ দিয়ে যে নেমে যায় যে পথ দিয়ে, তাকে বলা হয় পুনর। বলছে যে এই চুনাপাথর অঞ্চলে সবচেয়ে বেশি যে ভূমিরূপ দেখা যায় সেটা হলো সোয়ালো হোল এবং সিঙ্কহোল। হাজারে হাজারে সিঙ্কহোল, সবচেয়ে ব্যাপক আকারে যে ভূমিরূপ দেখতে পাওয়া যায় চুনাপাথরযুক্ত অঞ্চলে সেটা হচ্ছে সোয়ালো হোল এবং সিঙ্কহোল। তাহলে ওই ফাদল আকৃতির ফানেলের পথটাকে বলা হচ্ছে পুনর। এরপরে আমি অবনত ভূমিরূপের দ্বিতীয় ভূমিরূপের নাম বলছি ডোলাইন। তাহলে এই ডোলাইন হলো প্রধানত দেখা যাচ্ছে যদি যৌথভাবে এক বা দুই বা তিন একসাথে সোয়ালো হোল বা সিঙ্কহোল মিলিত হয়ে যদি কোনো বড় গর্তের সৃষ্টি করে বা বড় হোলের সৃষ্টি করে তখন তাকে বলা হয় যৌগিক ডোলিনা বা ডোলাইন। তাহলে সোয়ালো হোল আর সিঙ্কহোল মিলেই কিন্তু ডোলাইনে তৈরি হয়। তাহলে সিঙ্কহোল এবং সোয়ালো হোলের থেকে আকারে বড়। বলছে যে এর ব্যাস 50 থেকে 100 মিটার হচ্ছে, এবং এর গভীরতা 2 মিটার থেকে 10 মিটার পর্যন্ত হতে পারে। ব্যাস হচ্ছে 50 থেকে 100 মিটার, আর গভীরতা বলছে 2 থেকে 10 মিটার পর্যন্ত হতে পারে। তাহলে সিঙ্কহোল এবং সোয়ালো হোল থেকে যেটা বড় এটা হচ্ছে ডোলাইন। এই ডোলাইনকে 5 ভাগে ভাগ করা হয়। 5 ভাগে ভাগ করা হয় এবং সিঙ্কহোল এবং সোয়ালো হোল একসঙ্গে মিশে যে যখন বড় একটা গর্তের সৃষ্টি হচ্ছে, ডোলাইন, সেখানে বড় গর্ত সৃষ্টি হচ্ছে। এবং ভূমিরূপ আমরা পড়ছি কাস্ট ভূমিরূপ, যেখানে খুব সুন্দরভাবে ম্যাম বোঝাচ্ছেন
এবং সরাসরি ছবি এঁকে নিজের হাতে সুনির্দিষ্টভাবে অঙ্কন করে তোমাদের বোঝানোর চেষ্টা করছে। ডোলাইনের পর ম্যাম? হ্যাঁ, এই ডোলাইন 5 ধরনের হয়ে থাকে। তোমরা শুধু নামগুলি জানলেই হবে। দ্রবণ ডোলাইন, ধর্ষণ ডোলাইন, অবনত ডোলাইন, ককপিট ডোলাইন, দ্রবণ পাইপ ডোলাইন। এর ব্যাখ্যা অতটা দরকার নেই। এবার আমি তৃতীয় ভূমিরূপে আসছি। একদমই তো। তৃতীয় ভূমিরূপ হলো আমাদের অবনত ভূমিরূপে দ্রবণ প্যান। তৃতীয় হলো দ্রবণ প্যান। এই দ্রবণ প্যান কিন্তু ডোলাইনেরই আরেকটা রূপ, আরও বড়, আরও বড়, আরও বড়, আরও বড় হোল বা গর্ত হবে এবং অগভীর। তাকে বলা হচ্ছে আমাদের দ্রবণ প্যান। অগভীর হচ্ছে প্রধানত আমেরিকা যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা প্রদেশের লস্ট নদী অঞ্চলে প্রায় 65 একর এলাকা জুড়ে এরকম দ্রবণ প্যান দেখতে পাওয়া যায়। বিরাট বড়, কিন্তু অগভীর, ডোলাইনের থেকে অনেক অগভীর। এরপরে চতুর্থ যে ভূমিরূপটা হচ্ছে সেটা হচ্ছে কার্স্ট হ্রদ। কার্স্ট হ্রদ, হ্রদ মানেই মনে হচ্ছে জল জমে হয়েছে। বলছে ডোলাইন এবং দ্রবণ প্যানে যখন জল এসে হোলের মধ্যে দিয়ে ঢুকছে তখন তার সাথে বিভিন্ন ধরনের পদার্থ থাকতে পারে, অন্যান্য যেমন কাদা পাথর বা অন্যান্য যে কোনো পদার্থ। সেই পদার্থগুলি এসে ডোলাইন এবং দ্রবণ প্যানের নিচে যে ছিদ্রগুলি আছে ছিদ্রগুলির পথ বন্ধ করে দেয়। যেই বন্ধ করে দিল তখন ওই হোলের ভেতরে জল জমে যে হ্রদের সৃষ্টি করে তাকে বলা হয় কার্স্ট হ্রদ। এবারে পঞ্চম যেটা হলো কার্স্ট বাতায়ন। বাতায়ন মানেই হচ্ছে জানলা, অর্থাৎ নদী বা জলধারা যে সুড়ঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে তার ওপরে যদি ধস নামে, অর্থাৎ সুড়ঙ্গের ওপরে যদি ধস নামে তাহলে কি হয়, ওপর থেকে নদীটাকে নিচের দিকে দেখতে পাওয়া যায়। যেমন হলো আমাদের অন্ধ্রপ্রদেশ এবং ছত্তিশগড়ের সীমানায় বড় গুহাতে আমরা গোস্থানী নদীকে ওপর থেকে দেখতে পাওয়া যায়। অর্থাৎ কি যেন জানলা দিয়ে যেমন ঘরের ভেতরটা দেখা যায়, তেমনি কার্স্ট টোপোগ্রাফিতেও কার্স্ট বাতায়ন দেখতে পাওয়া যায়। এরপরে আমি 6 নম্বর যে ভূমিরূপটা আসছি সেটাকে বলছে উভালা। এই উভালা কিন্তু আরও বড় হ্রদ, অর্থাৎ ক্ষয় যত দিন যাচ্ছে ক্ষয় তো বাড়ছে, ক্ষয় যত বাড়ছে তত কি হচ্ছে, আরও বড়। প্রধানত যে শৃঙ্খলের থেকে, ডোলাইনের থেকে, দ্রবণ প্যানের থেকে আরও বড় আকারের যে দেখা যাচ্ছে হ্রদ, মানে বড় গর্ত দেখা যাচ্ছে, গর্তই বলছি আমি, তাকে বলা হচ্ছে উভালা। এই উভালা অনেক সময় আমি ফল্ট এবং ফোল্ডিং পড়ানোর সময় আয়ামের কথা বলেছিলাম বা চ্যুতি রেখার কথা বলেছিলাম। এই বরাবরও উভালা সৃষ্টি হয়ে থাকে। তখন কিন্তু উভালাটা এরকম গোলাকার ধরনের হয় না, তখন উভালাটা হয় লম্বা ধরনের, একটা দীর্ঘায়ত লম্বা ধরনের একটা গর্ত বা নিচু স্থান দেখতে পাওয়া যায়, তখন তাকে উভালা বলে। এর পরের যে ভূমিরূপটা আসছি 7 নম্বরে সেটা হলো আমাদের পলিয়ে। 7 নম্বর হচ্ছে পলিয়ে বা পোলজেও বলে থাকে, পলিও বলা হয়ে থাকে। এগুলি সব বিদেশি ভাষা, তো তার উচ্চারণগুলি এক এক বইতে এক এক রকম থাকে। তাহলে পোলজেতে কি দেখা যাচ্ছে, অবনমিত উপবৃত্তাকার যে গর্ত আছে, উপবৃত্তাকার আমি বলেছি, পুরো রাউন্ড নয়, তাকে বলা হচ্ছে পলিয়ে। তাহলে ডোলাইন, দ্রবণ প্যান, উভালা এর থেকেও বড় হচ্ছে পলিয়ে, বিশাল বড়, তাহলে সেইটাকে বলা হচ্ছে পলিয়ে। পৃথিবীতে অনেক বড় বড় পলিয়ে আছে, বসনিয়া হার্জেগোভিনাতে লিভেনো পলিয়ে বিশাল বড় এলাকা, কয়েক একর জায়গা জুড়ে এই পলিয়ে বা পোলজে অবস্থান করে। এরপরে যে ভূমিরূপটা আমার আসছে সেটাকে বলা হচ্ছে হামস। বলছে এই যে পলিয়ে, এই গর্তের ভেতরে যদি অবশিষ্টভাবে চুনাপাথর থাকে, অবশিষ্ট ভূমিরূপ হিসেবে চুনাপাথরটা রইল, তখন তাকে বলা হচ্ছে ছোট্ট টিলার আকারে এই পলিয়ের ভেতরে অবস্থান করে শক্তভাবে, তখন তাকে বলা হয় হামস। এই হামসকে আবার পেপিনো পাহাড়ও বলা হয়ে থাকে। হামসকে পেপিনো
পেপিনো পাহাড়ও বলা হয়ে থাকে বা হেস্ট্যাক পাহাড়ও বলা হয়ে থাকে। তাহলে এই হাম্পসকেই কেউ কেউ দেশ ভিত্তিতে পেপিনো পাহাড় বলা হয়ে থাকে, আবার হেস্ট্যাক পাহাড়ও বলা হয়ে থাকে, হেস্ট্যাক পাহাড়ও বলা হয়ে থাকে। তাহলে এই হাম্পস লাস্টে গিয়ে ক্ষয়ের ফলে যে অবশিষ্ট চুনাপাথর শক্ত রূপে অবস্থান করে ছোট্ট টিলার আকারে, তাকে বলা হয় হাম্পস। দেশের ভিত্তিতে কোনো কোনো দেশে তাকে পেপিনো পাহাড় বা হেস্ট্যাক পাহাড়ও বলা হয়ে থাকে। এর পরের যে ভূমিরূপটা আমি আসছি, ভূপৃষ্ঠীয় ভূমিরূপের মধ্যেই নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তাহলে এই ইয়েতে দেখা যাচ্ছে যে চুনাপাথরে নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপও থাকতে পারে, আবার বৃষ্টির জলের দ্বারা সৃষ্ট ভূমিরূপও থাকতে পারে। তাহলে নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপ যেটা, প্রথমেই আমি 1 নম্বরে আসি হলো অন্ধ উপত্যকা। অন্ধ উপত্যকা, এই অন্ধ উপত্যকাটা কি হচ্ছে, যে দেখা যাচ্ছে চুনাপাথর যুক্ত অঞ্চলে কোনো নদী যদি প্রবাহিত হয়, সে যখন উৎসস্থান থেকে, ধরে নিলাম নদীটা এখান দিয়ে প্রবাহিত হয়ে আসছে, উৎসস্থান থেকে সে প্রবাহিত হয়ে আসছে, এসে এই শৃঙ্খলের মধ্যে এসে তার জলটা গিয়ে ভেতরে ঢুকে গেল। অর্থাৎ নদীর যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাটা হঠাৎ করে কোথায় চলে গেল, নদীটা যেমন হারিয়ে গেল। যেমন আমরা কানাগলি, অন্ধকারে কানাগলিতে এসে হারিয়ে যায় নিচেদের, তাহলে হঠাৎ করে নদীটা গেল কোথায়, দেখতে পাওয়া যায় না। সেই জন্য এই উপত্যকাটাকে, অর্থাৎ এই যে নদীর ধারাটাকে আমি দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে অন্ধ উপত্যকা। এই অন্ধ উপত্যকাতে কিন্তু প্রধানত জলপ্রবাহ সারা বছর থাকে এবং জলের দ্বারা এই উপত্যকাটা ক্ষয় হয়ে নিচু হয়ে অবস্থান করে, এবং এই জায়গাকার যে জলধারা সেটা প্রধানত পার্শ্ববর্তী জলধারার উপত্যকার থেকে নিচুতে অবস্থান করে। কেন ক্ষয় হয়, সারা বছর জল থাকে, এবং এই উপত্যকাটাকে বলা হচ্ছে অন্ধ উপত্যকা। এইবারে দ্বিতীয় যেটা আমি আসছি, সেটা হলো আমার শুষ্ক উপত্যকা। শুষ্ক উপত্যকা, শুষ্ক উপত্যকাটা থেকেই বোঝা যাচ্ছে যেখানে জল নেই। তাহলে শুষ্ক উপত্যকাটাকে, নদীর জল তো এই শৃঙ্খলের ভেতর ঢুকে গেছে, জলটা ঢুকে গেছে শৃঙ্খলের ভেতর। তাহলে এইখানে যে নদী ছিল, নদীর ধারা একটা আগে ছিল, অনেক আগে, সেইখানে কোনো বর্তমানে কোনো জলধারা দেখতে পাওয়া যাচ্ছে না। কেন, পুরো জলটাই তো ঢুকে গেছে আমাদের শৃঙ্খলে। তাহলে শৃঙ্খলে ঢুকে যাওয়ার ফলে পরবর্তীকালের এই নদীর উপত্যকাটাতে আর জল দেখা যাচ্ছে না। তাহলে এটাকে বলা হচ্ছে শুষ্ক উপত্যকা, এটাকেই বলা হচ্ছে আমাদের শুষ্ক উপত্যকা। জল না থাকছে, তাহলে সারা বছর এটাতে জল থাকে না, শুধুমাত্র বৃষ্টির সময় বা বৃষ্টির ঋতুতে অল্প পরিমাণ জল থাকে। সুতরাং এই উপত্যকায় কোনো ক্ষয়কার্য হয় না, বছরের 15 থেকে 20 দিন হয়তো জল রইল। তাহলে এই উপত্যকা কিন্তু আমাদের অন্ধ উপত্যকার থেকে উঁচুতে অবস্থান করে, ক্ষয় হয়নি তো, নিচু হচ্ছে না। তাহলে এই উপত্যকা সারা বছর জল থাকে না, এবং এই উপত্যকার কোনো গভীরতা হয় না, এবং এই উপত্যকা পার্শ্ববর্তী অন্যান্য জলধারার থেকে অনেক উঁচুতে অবস্থান করে, কেন ক্ষয় হয় না তো। তাহলে দেখা যাচ্ছে আগেরটাকে বলা হয় অন্ধ উপত্যকা, পরেরটাকে বলা হয় শুষ্ক উপত্যকা। এরপরে আমি যে পরবর্তী নদীর দ্বারা সৃষ্ট যে ভূমিরূপটা আসি, সেটা হচ্ছে সুড়ঙ্গ। সুড়ঙ্গ এবং হলো প্রাকৃতিক সেতু। প্রাকৃতিক সেতু। সুড়ঙ্গ কি, নদীটা চুনাপাথরযুক্ত অঞ্চলে শৃঙ্খলের ভেতর দিয়ে ঢুকে গেল, ঢুকে গিয়ে নদী কিন্তু ধীরে ধীরে কি করছে, সে দ্রবীভূত করছে চুনাপাথরকে, দ্রবীভূত করে সে ভেতরে একটি সুড়ঙ্গের তৈরি করছে, এবং সেই সুড়ঙ্গ কিন্তু বেশ গভীর, অনেকটা ভেতর পর্যন্ত সে প্রসারিত নদী। তাহলে নদীর দ্বারা সৃষ্ট এই গহ্বরকে বলা হয় সুড়ঙ্গ। আমাদের এই যে দেরাদুনে দেখতে পাওয়া যায়, পাঁচমারিতে মধ্যপ্রদেশে দেখতে পাওয়া যায়, অন্ধ্রপ্রদেশ
ছত্তিশগড়ের সীমানায় বড় গুহা, কুতুবশাহার কেভ বা চেরাপুঞ্জিতে দেখতে পাওয়া যায় এই ধরনের সুড়ঙ্গ ভেতরে আছে। তাহলে এই সুড়ঙ্গ অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত হয়। যদি কোনো কারণে সুড়ঙ্গের ছাদে ধস নেমে যায় হঠাৎ করে, তখন সুড়ঙ্গের ছাদে যদি কিছু অংশ অবশিষ্ট থেকে যায় তখন তাকে বলা হয় প্রাকৃতিক সেতু। তাহলে সুড়ঙ্গের মধ্য দিয়ে, এবার একটা কথা এখানে বলে দিই যে সুড়ঙ্গের মধ্য দিয়ে যে জলটা ঢুকছে সেই জলটা কিন্তু চুনাপাথর, যেমন ধরো ভূমিরূপে আমি যে চুনাপাথর আছে বলছি, ভূমিরূপে কিন্তু ধরো বিশাল বড় এক ভূমিরূপ, তার ভূমিরূপের একটা অংশে চুনাপাথর রইল, একটা অংশে কোয়ার্টজ রইল, কোনো জায়গায় কনগ্লোমারেট রইল। অর্থাৎ ভূমিরূপের নিচে কখনোই কোনো শিলা এক নাগাড়ে থাকে না। অর্থাৎ চুনাপাথর অঞ্চল যেখানে শেষ হয়ে গেল তখন কিন্তু নদীকে পুনরায় দেখা যায়। অর্থাৎ চুনাপাথরযুক্ত অঞ্চলে যখন শৃঙ্খল দিয়ে ঢুকে গেল নদী কিন্তু তখন ভেতরে আর দেখতে পাওয়া যায় না, তখন সেই নদীকে বলা হয় অন্তঃসলিলা নদী। অর্থাৎ নদীটার অস্তিত্ব আছে কিন্তু সেটা ভেতরে প্রবাহিত, তখন তাকে বলা হয় অন্তঃসলিলা নদী। তাহলে এই অন্তঃসলিলা নদী কিন্তু পরবর্তীকালে আবার জেগে ওঠে। কোথায়? যেখানে চুনাপাথরটা শেষ হয়ে যায় সেই অঞ্চলের পরে কিন্তু আবার নদীটা জেগে ওঠে, তখন তাকে অন্তঃসলিলা, যে অংশটা আমি দেখতে পাই না তাকে বলা হয় অন্তঃসলিলা নদী। তাহলে পৃথিবীর এরকম বিভিন্ন জায়গায় হঠাৎ হঠাৎ করে নদী অদৃশ্য হয়ে যায়। হয়তো ভবিষ্যতে তোমরা কোনো সময় চুনাপাথরযুক্ত অঞ্চলে বেড়াতে গেলে বা কোনো জায়গায় গিয়ে দেখলে আরে নদীটা তো আছে, ধরো ট্রেনে করে যাচ্ছ, নদীটা দেখতে পেলে হঠাৎ করে নদীটা দেখা যাচ্ছে না, তখন তাকে বলা হচ্ছে অন্তঃসলিলা নদী। নদী কিন্তু চুনাপাথরের যেই শেষ হলো তারপরে কিন্তু নদী আবার জেগে উঠে সে তার প্রবাহকে বা ধারাকে বজায় রাখে। এরপরে যে ভূমিরূপটা আসছে, এবারে কিন্তু আমি প্রথমে বলেছিলাম পৃষ্ঠীয় ভূমিরূপ, এবারে কিন্তু আমি বলছি অন্তঃপৃষ্ঠীয়, অর্থাৎ ভূমিরূপের অন্তর্ভাগে যে ভূমিরূপগুলি গড়ে উঠছে তাকে বলা হচ্ছে অন্তঃপৃষ্ঠীয় ভূমিরূপ, বা ভূমিরূপের নিচে যেগুলি আমরা সহজে চোখে দেখতে পাই না। অর্থাৎ গুহার ভেতরে বা সুড়ঙ্গের ভেতরে ঢুকলে আমরা সেই ভূমিরূপগুলি দেখতে পারি, তাহলে সেটাকে বলা হচ্ছে অন্তঃপৃষ্ঠীয় ভূমিরূপ। তাহলে সেই ভূমিরূপে প্রথম যে ভূমিরূপটা প্রথমেই বলি সেটাকে বলা হচ্ছে গুহা। কিছুক্ষণ আগে আমি বললাম সুড়ঙ্গ, তাহলে এই সুড়ঙ্গটা নদীর দ্বারা সৃষ্টি হয়েছে। তাহলে গুহাতে এমনি জলধারা সাহায্যে দ্রবীভূত জলধারা এসে কোনো অঞ্চলে, চুনাপাথর অঞ্চলে বিভিন্নভাবে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া করে চুনাপাথরকে দ্রবীভূত করে অন্যত্র স্থানান্তরিত করে দিচ্ছে, তখন তার ভেতরে একটা বিরাট বড় গহ্বরের সৃষ্টি হচ্ছে, তাকে বলা হচ্ছে গুহা। একদম আমরা পড়াশোনা আলোচনায় থাকবো, কিন্তু তার আগে কেউ দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, নদীর উৎপত্তি কে বলছেন এবং জায়গার নামটা প্রথমে বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামটা কি দিলীপ দত্ত। হ্যাঁ বলুন, বলুন আপনার প্রশ্ন। হ্যাঁ আপনার প্রশ্ন বলুন। হ্যাঁ, বলছি যে নদীর যে উৎপত্তি আর উৎপত্তি, এটা থেকে এখন যে আলোচনাটা হচ্ছে এটা উৎপত্তির মধ্যেই পড়ছে, কিন্তু উৎপত্তিটা মোটামুটি বুঝতে পারছি না, আপনি একটু পরিষ্কার করে জোর করে বলবেন, স্পষ্ট করে, আপনার কথাটা জড়িয়ে যাচ্ছে। শব্দগুলি শুনতে পাচ্ছি না, একটা উৎপত্তি শুধু শুনছি। নদীর যে মানে উৎপত্তি, যেখান থেকে নদী উৎপন্ন হচ্ছে মানে আসছে, সেই হিমালয়, এই জায়গাটা কিভাবে, মানে এই জায়গাটা একটু জানার বিষয়। নদী কোন যে জায়গা থেকে উৎপত্তি হচ্ছে তারপর বলুন। হ্যাঁ, নদী যেখান থেকে মানে উৎপত্তি হয়ে আসছে, সেটা 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 সেই পরিকাঠামোটা, সেটার পরিকাঠামোটা মানে কিভাবে নদী বিভিন্ন রকম দিদি বলছেন যে ক্যাটাগরি শ্রেণীভাগ। মানে আপনার প্রশ্নটা এটা যে নদী যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেই জায়গার পরিকাঠামোটা কি, সেই জায়গার
মানে হ্যাঁ, সামগ্রিক পরিস্থিতি কি? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, শুনতে থাকুন। যদিও নদীর উৎপত্তি, এই যে কথাটা আমি বলছি, এটা কিন্তু আমার চুনাপাথরের ভূমিরূপের ভেতরে আসে না। তাও আমি বলে দিচ্ছি, নদী উৎপত্তি হয় বিভিন্ন জায়গা থেকে পৃথিবীর। 1 নম্বর হলো হিমবাহ থেকে নদীর সৃষ্টি হতে পারে, বরফ গলা জলে সৃষ্ট। আরেকটা হলো নদী বৃষ্টির জলে সৃষ্ট হতে পারে, অথবা কোনো হ্রদ থেকে সৃষ্টি হতে পারে নদী। তাহলে এই নদীর যে সৃষ্টি হচ্ছে 3টি উপায় হতে পারে, এছাড়া অন্য কারণে হতে পারে, কিন্তু প্রধানত পৃথিবীতে বৃষ্টির জল এবং বরফ গলা জলে পুষ্ট নদী বেশি দেখতে পাওয়া যায়। তাহলে নদী যখন উৎসস্থল থেকে উৎপত্তি লাভ করেছে, যেমন ধরুন গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহ থেকে সে উৎপত্তি লাভ করছে, উৎপত্তি লাভ করে ভূমির ঢাল অনুসরণ করে সে বিভিন্ন শিলাস্তরের ওপর দিয়ে প্রবাহিত হয়ে প্রধানত উত্তরাখণ্ড থেকে উৎপত্তি লাভ করে উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে পড়ছে। তাহলে এইটা হচ্ছে নদীর উৎপত্তি স্থল। কিন্তু এখানে চুনাপাথরযুক্ত অঞ্চলে নদী, আমি ধরে গঙ্গা ছাড়া অন্য কোনো নদী আমি যেমন গোস্তানি নদীর কথা বলছি, গোস্তানি নদী কিন্তু প্রধানত বৃষ্টির জলে পুষ্ট নদী। তাহলে এই নদীটা উৎপত্তি লাভ করে সে তো বিভিন্ন শিলাস্তরের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই শিলাস্তরের মধ্য দিয়ে প্রবাহিত হতে গিয়ে তার গতিপথে একটা শিলাস্তর পড়েছে চুনাপাথর, শিলাস্তরটা হচ্ছে চুনাপাথর। সেইখানে এসে নদীর জলটা কি হচ্ছে, হঠাৎ করে অদৃশ্য হয়ে যাচ্ছে, অর্থাৎ অন্তঃসলীলা হচ্ছে। শিলার সাথে সেই দ্রবীভূত জলের, কার্বনিক অ্যাসিড যোগানো জলের কি হচ্ছে, রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হচ্ছে, হওয়ার ফলে নদীর জলটা হঠাৎ করে অদৃশ্য হয়ে যাচ্ছে। তাহলে এই যে গোস্তানি নদী বললাম, এ তো বৃষ্টির জলে পুষ্ট নদী। তাহলে এরকম পৃথিবীতে একাধিক নদী আছে হিমবাহ পুষ্ট জলে পুষ্ট, বা বৃষ্টির জলে বা হ্রদের জলে, তাদের গতিপথে অনেক সময় চুনাপাথর থাকতেই পারে। তাহলে আমি এই কথা, তার সাথে উৎপত্তি স্থলের কথাটা আপনি জিজ্ঞেস করলেন বলে তাই আমি বললাম। তাহলে উৎপত্তি যেখানেই হোক না কেন, নদীর গতিপথ কিন্তু সে বিভিন্ন শিলাস্তরের ওপর দিয়ে যেতে পারে। আপনি নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারছেন, গঙ্গা যখন উৎপত্তি লাভ করছে হিমবাহ থেকে, যখন সে হরিদ্বারে চলে এলো, তখন সে হরিদ্বারে সে বিভিন্ন পাললিক শিলাস্তরের ওপর দিয়ে প্রবাহিত হয়ে যখন সে উত্তরপ্রদেশের ভেতর ঢুকছে, তখন সে প্রাচীন পলি বা ভাঙড়ের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তারপরে ধীরে ধীরে যখন সে বিহারের দিকে আসছে, সে নতুন পলির ওপর দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে পশ্চিমবঙ্গে ঢুকছে, সেখানেও নবীন পলি বা খাদারের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে এক গঙ্গা নদীরই উদাহরণ দিয়ে আমি বলছি যে কত রকম সে মৃত্তিকা বা শিলাস্তরের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে যে নদীর গতিপথে কোনো শিলাস্তর যদি চুনাপাথর চলে আসে, তখন সেই নদীর গতিধারা রাসায়নিক আবহবিকারের দ্বারা হঠাৎ করে আমাদের চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে সেই নদী অন্তঃসলীলা হয়ে যায়। তাহলে এই চুনাপাথর পরবর্তীকালে যদি না থাকে, পরবর্তীকালে ধরে নিলাম, আমি উদাহরণ দিচ্ছি, বিহারের পরে সে পশ্চিমবঙ্গে গঙ্গা যখন ঢুকছে, তখন আর চুনাপাথর নেই, তখন হঠাৎ করে গঙ্গার ধারাটাকে দেখতে পেলাম, যদিও গঙ্গার ধারাপাতে এই নেই, মানে এরকম ধরনের শিলাস্তরের অবস্থান নেই। তবে এখানে আরেকটা কথাও বলি, যখন আমি গুহাটার কথা বলছিলাম, পড়াচ্ছিলাম যে অন্তঃপৃষ্ঠীয় অর্থাৎ অভ্যন্তরের ভূমিরূপ, সেখানে আমি বলি গুহার কথা বলছিলাম, তো এখানে জলের দ্বারা দ্রবীভূত জল গিয়ে রাসায়নিক আবহবিকার করে আমাদের চুনাপাথরকে দ্রবীভূত করে অন্যত্র নিয়ে গিয়ে ধীরে ধীরে গুহার সৃষ্টি হচ্ছে। এই গুহা কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তর ভারতেও যেমন চুনাপাথর সৃষ্ট গুহা আছে, যেমন পাঁচমারি, দেহরাদুনের তপকেশ্বর, বা আমাদের বড় গুহা বা কুটুমশাহার গুহা আছে, সেরকম দক্ষিণ ভারতেও চুনাপাথর সৃষ্ট গুহা রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ ভারতের যে গুহাগুলি সৃষ্টি হয়েছে, যেহেতু দক্ষিণ ভারত ভারতের অনেক প্রাচীনতম জায়গা, সেখানে গুহাগুলি কিন্তু অনেক বড়। কিন্তু উত্তর ভারতে যে চুনাপাথর সৃষ্ট গুহা, তার আয়তন এবং আকার কিন্তু দক্ষিণ ভারতের তুলনায় অনেক ছোট, কেননা উত্তর ভারতের বয়স কিন্তু আমাদের দক্ষিণ ভারতের থেকে অনেক কম। সেই জন্য গুহার এই পার্থক্যটা আমি বললাম। তাহলে ভারতে অনেক ভালো বিখ্যাত গুহা আছে, এবং আপনি যদি একাধিক জায়গায় ঘুরতে যান, যেমন আমি অনেক চুনাপাথরযুক্ত গুহাতে ঘুরেছি, দেখেছি, চেরাপুঞ্জিতেও যেমন গেছি, বড় গুহাতে গেছি, কুটুমশাহারেও গেছি, গুহা দেখেছি। তবে এখানে একটা কথা বলি, যে যদি আমি চুনাপাথর গুহাতে ঢুকি, নিজের অভিজ্ঞতায় বলি, যে যখন গুহার ভেতরে ঢুকছি এবং সেখানে অনেক প্রোটেকশন নিয়ে যেতে হয়, টপ টপ করে জল পড়ে, বিভিন্ন মেঝেটা পিছলেও হয়ে থাকে, যখন ভেতরে ঢুকছি বাইরের টেম্পারেচার বা উষ্ণতার থেকে গুহার ভেতরের উষ্ণতা মারাত্মক থাকে, যেটা আমি পরবর্তী ভূমিরূপেই আমি পড়াচ্ছি। যখন আমি ভেতরে ঢুকছি
উষ্ণতাটা এত বেশি থাকে যে জলের ধারা বাষ্পীভূত হয়ে যায়, জল বাষ্পীভূত হয়ে যায়। জল বাষ্পীভূত হয়ে গিয়ে তখন চুনাপাথরগুলি ড্রপ ড্রপ ফোঁটা ফোঁটা করে মেঝেতে পড়তে আমি দেখেছি। তাহলে চুনাপাথর গুহার উষ্ণতা আর বাইরের উষ্ণতার অনেক পার্থক্য থাকে। এই উষ্ণতার পার্থক্যের জন্যও কিন্তু চুনাপাথরের গুহার ভেতরে জল বাষ্পীভূত হয়ে যায়, বাষ্পীভূত হয়ে গিয়ে ধীরে ধীরে চুনাপাথর সঞ্চিত হয়ে বিভিন্ন ধরনের ভূমিরূপের সৃষ্টি করে, যেটা আমি দ্বিতীয় ভূমিরূপে আসছি, পাতন প্রস্তর। অর্থাৎ হলো যে এই যে পাতন প্রস্তর। তা এইখানে দেখা যাচ্ছে যে গুহার ভেতরে বিভিন্ন ধরনের কি হচ্ছে, রাসায়নিক আবহবিকারের ফলে কি হচ্ছে, গুহার ভেতরে 3 ধরনের প্রস্তর দেখা যায়। একটা হলো পাতন প্রস্তর, আরেকটা হলো প্রবাহ প্রস্তর, আরেকটা হলো আমাদের প্রান্ত প্রস্তর। এই 3 ধরনের ভূমিরূপের সৃষ্টি হচ্ছে। এর মধ্যে কিন্তু আমাদের পাতন প্রস্তর দ্বারা সৃষ্ট ভূমিরূপই কিন্তু আমরা সবচেয়ে বেশি দেখতে পাই। তাহলে ওই যে পাতন প্রস্তর বলছি, ওইখানেই কিন্তু জলটা কি হয়ে যাচ্ছে, বাষ্পীভূত হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে ফোঁটা ফোঁটা করে চুনাপাথর গুহার মেঝেতে পড়ছে, পড়ে গিয়ে চুনাপাথরটা জমে বিভিন্ন ধরনের ভূমিরূপে সৃষ্টি করছে, বিভিন্ন ধরনের ভূমিরূপে সৃষ্টি করছে। এই পাতন প্রস্তর দ্বারা সৃষ্ট ভূমিরূপকে নিয়েই কিন্তু আমাদের পড়তে হবে। আর প্রবাহ প্রস্তর হলো জলের প্রবাহ দ্বারা যদি অন্যত্র স্থানান্তরিত হয়ে চুনাপাথর জমে গিয়ে ভূমিরূপ সৃষ্টি হয়, তখন তাকে প্রবাহ প্রস্তর বলছে। আর পান্ত প্রস্তর হলো গুহার ভেতরে যদি অত্যাধিক বেশি জল চলে আসে, তখন গুহার মুখের দিকে বিভিন্ন ধরনের চুনাপাথর যুক্ত ভূমিরূপের সৃষ্টি হয়, তাকে তখন প্রান্ত প্রস্তর বলে। এবার আমি বলবো পাতন প্রস্তরের কথা। পাতন প্রস্তর প্রধানত দেখা যাচ্ছে প্রথম হলো আমাদের হলো স্ট্যালাকটাইট ভূমিরূপ। স্ট্যালাকটাইট হলো প্রথম ভূমিরূপ। এই ভূমিরূপটাতে দেখা যাচ্ছে ওই যে পাতন প্রস্তরে ড্রপ ড্রপ করে, অর্থাৎ ফোঁটা ফোঁটা করে জল যেটা পড়ছে, সেটা কি হচ্ছে, যে জল তো বাষ্পীভূত হয়ে যাচ্ছে, চুনগুলি ড্রপ ড্রপ করে পড়ছে, কিছুটা মেঝেতে পড়ে, কিছুটা গুহার ছাদে জমে যায়। তাহলে গুহার ছাদে যখন জমে যাচ্ছে, সেটা ধীরে ধীরে গুহার ছাদ থেকে কি হয়, ঝুলতে থাকে। অনেক সময় বাড়িতে যে পর্দা দেখা যায়, পর্দার মতো এরকম করে স্ট্যালাকটাইট গুহার উপর থেকে ঝুলতে থাকে, ছোট ছোট সরু সরু দেখতে পাওয়া যায়। এরপরে যেটা হলো সেটা হলো স্ট্যালাকমাইট। পরের যে ভূমিরূপ স্ট্যালাকমাইট, এই স্ট্যালাকমাইটের যেটা হলো কিছুটা গুহার ছাদে জমছে, কিছুটা মেঝেতে পড়ছে, মেঝেতে পড়েও কিছু কিছু ভূমিরূপের সৃষ্টি হচ্ছে, আর ছাদ থেকে পড়েও ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। তাহলে মেঝেতে যেটা হচ্ছে তাকে স্ট্যালাকমাইট বলা হয়, মা থেকে মাটিতে যেটা হয়, আর স্ট্যালাকটাইট হলো ছাদ থেকে হয়। তাহলে এই স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইট পরবর্তীকালে যুক্ত হয়ে স্তম্ভের সৃষ্টি হয়, অর্থাৎ দুটো ওপর থেকেও নিচে নামছে আর নিচ থেকেও ওপরে উঠছে, দুটো একসাথে মিলে গিয়ে স্তম্ভের সৃষ্টি করে। এই স্তম্ভ কিন্তু আমাদের গুহাটাকে ধরে রাখতে সাহায্য করে চুনাপাথরযুক্ত অঞ্চলে। এই গুহাটা কি হচ্ছে, ধরে থাকে বা তার ব্যালেন্সটা থাকে এই বিভিন্ন ধরনের স্তম্ভের ওপরে। এরপরে যেটা আছে সেটা হলো হেলিকটাইট। হেলিকটাইট হলো আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মূর্তি, ধরে নিলাম বিভিন্ন ধরনের মূর্তি বা যেটা আছে হেলিকটাইটে, বিভিন্ন আমাদের চুনাপাথর গুহাতে বিভিন্ন ধরনের মূর্তি বা বিভিন্ন ধরনের বিভিন্ন ফিচার দেখতে পাওয়া যায়, সেইগুলিকে বলা আছে হেলিকটাইট। এবং হেলিকটাইটে কি হয় জানেন তো, আমি যেটা দেখেছি যে গুহার মুখ দিয়ে যে হাওয়াটা ঢোকে, অনেক সময় ওই নরম চুনাপাথর দেয়ালের গায়ে কি হয়, সেপ্টে গিয়ে বিভিন্ন ধরনের অদ্ভুত ধরনের সব ভূমিরূপের সৃষ্টি করে, কোনোটা মূর্তি, কোনোটা ছবি, এরকম ধরনের দেখে আমরা এক একটা দেখে যেরকম মনে হয় সেইভাবে বলি হেলিকটাইট। তাহলে বলছে যে এই গুহার ভেতরে স্ট্যালাকমাইট, স্তম্ভ, হেলিকটাইট, এই যে ভূমিরূপটা, এইটাকে একসাথে আমাদের উইলিয়াম মরিস ডেভিস বলেছেন, এই ভূমিরূপটাকে একসাথে বলেছেন ড্রিপস্টোন বলেছেন। এই ড্রিপস্টোন এইগুলি সবই হলো প্রধানত 2 এবং 3 নম্বরে উচ্চ মাধ্যমিকে আসে। আর একটা কথা আপনাদের বলা হয়নি যে সিঙ্কহোল বা সোয়ালো হলো কিন্তু আমাদের
সিলেবাসে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই উইলিয়াম ডি থর্নবেরি বলেছে যে এই সিঙ্কহোল বা সোয়ালো হোল প্রথমে যখন গর্ত সৃষ্টি হলো সেটা যখন ধীরে ধীরে বড় হচ্ছে, প্রধানত দুটো প্রক্রিয়ায় বলেছেন সিঙ্কহোল আর সোয়ালো হোল সৃষ্টি হয়। প্রধানত দ্রবণ কার্য বা সুড়ঙ্গে ধস নেবে, হঠাৎ করে ধস নেবে, অথবা দ্রবণ কার্যের ফলে এই সিঙ্কহোল বা সোয়ালো হোলের সৃষ্টি হয়। তাহলে এই যে ভূমিরূপগুলি পড়ালাম, এই পড়ানোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিকে ডোলাইট, আমাদের সিঙ্কহোল, সোয়ালো হোল, পোনার, আর স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, হেলিকটাইট, স্তম্ভ, ড্রিপস্টোন, এগুলি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইবারে আমি একটা কথা বলতে চাই যে আমি প্রশ্নতেও দিয়েছি যে আমাদের চুনাপাথরযুক্ত অঞ্চলে কেন অনুর্বর, মৃত্তিকা ভীষণভাবে অনুর্বর, এখানে চাষবাস বেশি হয় না। দেখা যাচ্ছে এই জলের সাথে দ্রবীভূত হয়ে মাটির ভেতরকার বিভিন্ন খনিজ পদার্থ অন্যত্র স্থানান্তরিত হয়ে যায়, তখন সেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে, কেন চাষবাস হয় না বলে লোকে এখানে বিশেষ করেও না। এবং আরেকটাও কারণ হলো মাটির মধ্যে খনিজ পদার্থের সাথে সাথে এখানে জলের প্রচণ্ড অভাব হয়, কেন জল তো সব নিচের দিকে চলে গেছে। এই দুটো কারণে এখানকার মাটি ভীষণভাবে অনুর্বর হয় এবং চাষবাস হয় না এবং জনবসতিও সেই অর্থে গড়ে ওঠে না। এবারে মানব জীবনে কাস্ট ভূমিরূপের কি গুরুত্ব আছে? মানব জীবনে কাস্ট ভূমিরূপের এই যে চুনাপাথর বা ডলোমাইট বললাম, এই অঞ্চলগুলিতে প্রধানত লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠে, কেননা আমাদের খনি থেকে তোলা লোহাকে গলাতে এই ডলোমাইট বিভিন্ন সাহায্য করে, সেই জন্য এখানে প্রধানত শিল্প গড়ে ওঠে। আরেকটা কি গড়ে ওঠে? পর্যটন শিল্প। এই যে আমি এইমাত্র বললাম যে বিভিন্ন গুহাতে আমি ভ্রমণ করেছি, বিভিন্ন বিখ্যাত পর্যটন শিল্প এখানে গড়ে ওঠে। আর আরেকটা এই যে বললাম গুহা, আমাদের মহাভারতের যুগে পাঁচমারিতে 5টা যে বড় বড় গুহা আছে, কথিত আছে যে পঞ্চ পাণ্ডব নাকি এই চুনাপাথরযুক্ত গুহাতেই ওনারা বসবাস করতেন, এবং গুহাগুলিকে অনেক সময় স্থানীয় লোকেরা গুদাম হিসাবে ব্যবহার করে। এবং দেখা যাচ্ছে যে এখানে যে খনিজ লবণ মিশ্রিত জল যদি কোনো কারণে ফল্টিংয়ের ফলে যদি এখানে বাইরে বেরোয়, সেই খনিজ মেশানো জলের জন্য এখানে কিন্তু বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র গড়ে ওঠে। এবং এখানে প্রধানত চাষবাস হয় না, কিন্তু বিভিন্ন চারণভূমি গড়ে উঠেছে, মানে অর্থাৎ ঘাস টাস ছোটো বা হয়, সেই জন্য এখানে পশুচারণ ক্ষেত্র গড়ে উঠেছে। তাহলে এইভাবে মানব জীবনে চুনাপাথরযুক্ত অঞ্চল আমাদের প্রভাব বিস্তার করে থাকে। এবার আমাকে ছবিগুলি একটু দেখা। একদমই তাই। আরে আমি যা যা বললাম, যদি কোনো মনে হয় আপনারা অবশ্যই আমাকে যে কোনোভাবে যে কোনো মুহূর্তে যে কোনো প্রশ্ন করতে পারেন। এবার আমি প্রথমে ছবিগুলিকে দেখাচ্ছি, এই যে একটু বড় বড় করে দেখাবেন। এই যে ছবিটা দেখাচ্ছি, এই দেখো, এটা সিঙ্কহোল বা সোয়ালো হোল। আমি বলেছি যে মানে চুনাপাথরযুক্ত অঞ্চলে ব্যাপক হারে যে ভূমিরূপটা দেখা যায় সেটা হলো আমাদের এই সিঙ্কহোল বা সোয়ালো হোল। ভীষণভাবে দেখতে পাওয়া যায়, এটাকে বড় করা যাবে না, না? সিঙ্কহোল বা সোয়ালো হোল, দেখো কত ছোট ছোট গর্তগুলি দেখা যাচ্ছে। দাঁড়াও, একটু দাঁড়াও, ভালো করে দেখানো যাবে। এবারে দেখো ছবিটাতে ভালো দেখতে পাচ্ছ যে সিঙ্কহোল বা সোয়ালো হোল। এইবারে আর পরের ছবিটা দেখেন, পরের ছবিটা আর একটু ছোট করলে আর একটু স্পষ্ট হবে। দেখো সিঙ্কহোলগুলি আরেকটু বড় হচ্ছে। এবং আমি যেটা বলি যে চুনাপাথরযুক্ত অঞ্চলে ব্যাপক হারে যে ভূমিরূপটা দেখা যায় প্রধানত সিঙ্কহোল এবং সোয়ালো সবচেয়ে বেশি দেখা যায়। এবার এই সিঙ্কহোল আর সোয়ালো হোলই মিলে গিয়ে ডলিনা বা ডোলাইনের সৃষ্টি হয়, একসাথে যুক্ত হয়ে যৌগিক ডলিনা বা ডোলাইনের সৃষ্টি হয়, একসাথে পরস্পরের সাথে মিলিত হয়ে কি দেখা যাচ্ছে? ডলিনা বা ডোলাইনের সৃষ্টি হয়। পরবর্তী ছবিটা দেখেন, এই দেখো, এই বিরাট বড় একটা ডলিনা, কিন্তু এটা ডোলাইন, দেখো কত বড়, একসাথে সিঙ্কহোল বা সোয়ালো হোল মিলে গিয়ে বিরাট বড় এক গর্তের সৃষ্টি করেছে, যেখানে অবনমিত স্থান আমি বলতে পারি। এটাই বড় হয়ে কিন্তু আবার উভালা হয়, পলিয়ে হয়। পরবর্তী ছবিটা দেখেন, দেখো এইবারে আমি চুনাপাথরের একটা ছোট স্কেচে দেখাচ্ছি, দেখো কিভাবে বৃষ্টিপাত হচ্ছে। এই যে লাইমস্টোন ইয়েতে, এই দেখো এই জায়গাটা লাইমস্টোন পেভমেন্ট, এখানে আছে গ্রাইক্স এবং ক্লিনস, এখানে দেখো ডোলাইন দেখাচ্ছে, সিঙ্কহোল দেখাচ্ছে, তারপরে দেখো এখানে জলগুলি ঢুকছে, এই যে ডোলাইন সিঙ্কহোলের মাধ্যম দিয়ে দেখো কিভাবে ঢুকছে, এই উভালা পলিয়ে দিয়ে। এই যে পথটা, এই পথটাকে বলা হচ্ছে পোনর, অর্থাৎ এই গলাটা বা গ্রীবাটাকে বলা হয়
এইবারে দেখো নিচের দিকে, এবার জল কিন্তু চুনাপাথরের ভেতরে ঢুকে গেছে, দ্রবীভূত জল, ক্যালসিয়াম বাইকার্বনেট ঢুকে গিয়ে চুনাপাথরকে কি করছে, দ্রবীভূত করছে। এবং জল কিন্তু বেরোবার পথ, এরকম দ্রবীভূত জল এবার ধীরে ধীরে এদিক দিয়ে ওদিক দিয়ে বেরোতে শুরু করছে। এবং দেখো একদম নিচে এসে এইখানে বিভিন্ন ধরনের ভূমিরূপের সৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে হলো স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট, এই বিভিন্ন ধরনের ভূমিরূপ। জল বিভিন্ন দিক দিয়ে বেরিয়ে গিয়ে দ্রবীভূত জল কিন্তু নিচে এসে সঞ্চিত হচ্ছে। এবারে কিন্তু এই জলটা কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে আবার পরবর্তী শিলাস্তরে দেখতে পাওয়া যায়। তাহলে এই যে নদীটা নিচের দিকে নেমে গেল, এটাকে আমি ওপর থেকে দেখতে পাচ্ছি না, তখন তাকে বলা হচ্ছে অন্তঃসলিলা নদী। পরেরটা। এবারে দেখো ওই ডোলাইন, এইবার দেখো নদীটা, আমি এই যে নদীটা, এটা হচ্ছে অন্ধ উপত্যকা। এই দেখো এই নদীটা যাচ্ছে, নদীটা গিয়ে সিঙ্কোলের ভেতর ঢুকে গেল। তাহলে এই অংশটা গিয়ে হঠাৎ করে নদীটা গেল কোথায়, তখন এই অংশটাকে বলা হচ্ছে আমাদের অন্ধ উপত্যকা। কানাগলি দেখো ঢুকে গেছে সিঙ্কোলের ভেতরে, নদীর জলটা পুরো গিয়ে পড়েছে। আবার এখানে দেখো এই জলটা যখন এই সিঙ্কোলের ভেতর দিয়ে পড়ছে না, বেশ জোরে পড়ছে, তাহলে এখানে কিন্তু অনেক সময় জলবিদ্যুৎও গড়ে তোলা যায়। জলবিদ্যুৎ মানুষের উপকারে এই জলটা যখন সিঙ্কলে ঢুকছে, এটা থেকে বিদ্যুৎও মানুষ উৎপাদন করে। তাহলে এটা হচ্ছে অন্ধ উপত্যকা। তারপরে দেখেন এই দেখো, এইটা হচ্ছে হলো আমাদের ল্যাপিস এবং কারেন্ট। এই দেখো গর্ত, দীর্ঘায়িত গর্ত, এই দেখো ল্যাপিস এবং কারেন্ট, এই যে মাঝখানে সব গর্ত। এইগুলি যখন বড় হচ্ছে এবং এর ঢালটা বেশ খাড়া, দ্রবীভূত জল এর ফাটলের মধ্যে দিয়ে ঢুকে ফাটলগুলিকে, এই হচ্ছে ফাটলগুলিকে ধীরে ধীরে কীরকম বড় করেছে। আর মাঝে যে অংশগুলি রয়েছে এইগুলি হচ্ছে হলো কিন্তু ক্লিন্স। পরবর্তী ছবিটা দেখেন, ওখানে গ্রাইক্স ক্লিন্স ভালোভাবে আছে না, এটা তো দেখিয়েছি। এইবারে দেখো গ্রাইট ক্লিন্স, এটাকে বলা হয় চুনাপাথর পেভমেন্ট। এই যে মাঝখানে দেখো স্কোয়ার, আমি যেটা বলছিলাম না কেকের মতো, দেখো মাঝখানে রয়েছে। আর এই যে কোণগুলি, এই যে রাস্তাগুলি রয়েছে দ্রবণ খাতের, মানে যেটাকে বলা হচ্ছে গ্রাইস, এবং প্রত্যেকটা গ্রাইস কিন্তু পরস্পরের সাথে সমকোণে রয়েছে। মনে হচ্ছে না চৌকো খণ্ড, তাহলে এই খণ্ডগুলিকে বলা হচ্ছে ক্লিন্স। আর এই মাঝখানে যে সমকোণে যেগুলি রয়েছে সেগুলিকে বলা হচ্ছে গ্রাইক্স আর ক্লিন্স মিলে যেটা হচ্ছে চুনাপাথর পেভমেন্ট। পরবর্তী ছবি। হ্যাঁ, এবার এটা তো দেখালাম। এবারে এটাও কিন্তু কারেন্ট বা ল্যাপিস, ছোট ছোট দ্রবণ খাত। দেখো ঢালটা খাড়া, এখান দিয়ে জল এসে পড়ছে ওপর থেকে, এটা কিন্তু ওপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা ভূপৃষ্ঠীয় ভূমিরূপ, অন্ত নয়। তাহলে ভূপৃষ্ঠ ভূমিরূপ, এখান দিয়ে জলটা গিয়ে দ্রবীভূত জল যাচ্ছে, মাঝখানে এই বিভিন্ন চুনাপাথর, অর্থাৎ কেটে কি হচ্ছে, চুনাপাথরে কেটে যাচ্ছে, ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। এবার এই দেখো কি সুন্দর, দেখো এই যে সুড়ঙ্গ, প্রাকৃতিক সুড়ঙ্গ, দেখো ওইখান দিয়ে আলোটা ভেতরে ঢুকছে, এখান দিয়ে নদীটা ঢুকে সে ধীরে ধীরে ক্ষয় করে এরকম সুড়ঙ্গের সৃষ্টি করেছে। দেখো দুপাশে রয়েছে চুনাপাথর, এবং দ্রবীভূত চুনাপাথর অন্যত্র চলে যাচ্ছে ধীরে ধীরে জলের সাথে মিশে। এবং আমাদের আজকে একদম সময় শেষ, আমরা আরেকটা ছবি, আরেকটা স্ট্যালাকমাইটটা একটু দেখাও না, একটু পরবর্তী আরো। এটাও গোয়া, এটা হচ্ছে হলো কাস্ট বাতায়ন। এই দেখো স্ট্যালাকমাইট, এই দেখো এটা হচ্ছে হলো স্তম্ভ, ওপরের এগুলি হচ্ছে হলো পর্দার মতো ঝুলে আছে স্ট্যালাকটাইট, আর নিচে যেগুলি হচ্ছে আরেকটা আছে, খুব ভালো। একটু দেখো এত সুন্দর ছবিগুলি না। এটাও কিন্তু গুহা। আর আরেকটা রয়েছে দেখো, এটাও গুহা। এইটা হচ্ছে স্ট্যালাকমাইট, এই যে মেঝে থেকে উঠেছে, আর এটা হচ্ছে স্তম্ভ। আর এই যে ঝর্ণার ধারার মতো এগুলি সব স্ট্যালাকটাইট। এই যে স্ট্যালাকটাইট, এটা হচ্ছে স্ট্যালাকমাইট। এই স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইট মিলে হচ্ছে স্তম্ভ। একদম আমাদের হাতের একদম সময় শেষ। অবশ্যই আমরা একটা কথা বলবো, যারা বুঝতে পারলেন না তারা কিন্তু আবার এটা দেখতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। টিভির ওপরে যারা বসেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।